আজ একটা নতুন জায়গায় আমরা চলেছি, সেই ভিডিওই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। চলে এসেছি হাওড়া স্টেশনে, যাচ্ছি গেউখালি, পূর্ব মেদিনীপুরে গেউখালি। হাওড়া স্টেশন থেকে ধরবো হলদিয়া লোকাল। হলদিয়া লোকাল 9:30টায়, ট্রেনও চলে এসছে প্ল্যাটফর্মে। 2.5 ঘন্টা মতো টাইম লাগবে সতীশ সামন্ত হল স্টেশনে নামার জন্য। ওখানে নামতে হবে গেউখালি যাওয়ার জন্য। আমরা নেমে পড়েছি সতীশ সামন্ত হল স্টেশনে। প্রচণ্ড রোদ মাথায় নিয়েই স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডে চলেছি। এটাই হলো সতীশ সামন্ত স্টেশন। এখানে নেমেই টোটো করে যেতে হবে গেউখালি। টোটোর সাথে দরদাম চলছে, 150 টাকা লাগবে। আমরা উঠব ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে গেউখালিতে, সেই উদ্দেশ্যেই চলেছি। মহিষাদল বাজার আমরা পার করছি, এরপরে গেউখালিতে ঢুকবো। গেউখালি ঢুকে গেছি, রূপনারায়ণ নদীর সাইড দিয়ে চলেছে টোটো। দারুণ দৃশ্য, আর তার সঙ্গে সুন্দর হাওয়া দিচ্ছে। এত রোদের মধ্যে এই হাওয়াটা যেন শরীর জুড়িয়ে দিচ্ছে। দূরে দেখা যাচ্ছে যে অংশটা, ওখানেই রূপনারায়ণ নদী হুগলি নদীর সাথে মিশেছে, তারপরে গিয়ে সমুদ্রে পড়েছে। আমরা ঢুকে পড়েছি ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে। এখন সকাল প্রায় 12টা। আমরা অনলাইনেই এই গেস্ট হাউসের ঘর বুক করে নিয়েছিলাম। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি সাইটে গিয়ে এই গেস্ট হাউস বুক করা হয়েছে। সুন্দরভাবে যদি রূপনারায়ণ নদীকে উপভোগ করতে হয় তাহলে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস এক কথায় অনবদ্য, কারণ এখানকার ব্যালকনিতে বসেই রূপনারায়ণ নদীকে দেখা যায়। আর গেস্ট হাউসটাও খুব সুন্দরভাবে সাজানো। আমরা এবার ভেতরে এসে বসে আছি। রুম ফাঁকা হলে আমাদের রুম পরিষ্কার করে সেই রুমে দেওয়া হবে। আমাদের রুম নাম্বার 204। 204-এর জানলা দিয়ে একটা গাছ দেখে আমি তার ছবি না তুলে পারলাম না। নিচের অংশটা খেজুর গাছের কাটার মতো, আর ওপরে কলা গাছের মতো। আমি জানি না এই গাছটার নাম কি, আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এবার চলে এসেছি লাঞ্চ করতে ডাইনিং রুমে। আমরা ট্রেন থেকেই ম্যানেজারকে ফোন করে বলে দিয়েছিলাম এগ মিল আর একটা চিকেন মিলের জন্য। দিয়ে দিয়েছে আমাদের খাবার দুপুরের। এর মধ্যে এক্সট্রা আছে আলু ভাজা, ডাল আর এঁচড়ের তরকারি। দারুণ স্বাদ এই খাবারের। এই সময়ই দেখতে পেলাম একটা বেশ বড় রকমের জাহাজ রূপনারায়ণ নদী দিয়ে যাচ্ছে। যতটা পারলাম ছবি তুলে নিলাম। এখানকার স্টাফেদের খুব ভালো ব্যবহার, আর পরিবেশটাও খুব সুন্দর। ওই জন্য স্টাফেদেরও সব আমি ছবি তুলে নিলাম। ওরাও খুব খুশি, আমরাও খুব খুশি। এরপর বিকেল হয়ে গেছে, 4:30টার সময় আবার টোটো এসে গেছে। যে টোটো করে আমরা স্টেশন থেকে এসেছিলাম সেই টোটোওয়ালার নাম রাজু, সেই এসে গেছে। সেই আমাদের এবার নিয়ে যাচ্ছে মহিষাদল রাজবাড়ি। সকালে যখন রাজু নিয়ে এসেছিল তখন ও ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, আর ভাড়াও বলে দিয়েছিল 300 টাকা। ও আমাদের ঘুরিয়ে আবার আমাদের এই গেস্ট হাউসে নিয়ে আসবে। আবারও সেই রূপনারায়ণ নদীর ধার দিয়েই আমরা চলেছি মহিষাদল রাজবাড়ি। বাজার এলাকা দিয়ে চললো এবার টোটো, আর একটু পরেই নাকি রাজবাড়ি এসে যাবে। ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এই রাজবাড়ি এসে পৌঁছে গেছি। আমরা এখন এর ভেতরে প্রবেশ করছি। ঢুকতেই চোখে পড়বে মনোরম সুন্দরভাবে সাজানো বাগান। এই রাজবাড়িতে প্রবেশ করতে হলে পার হেড 20 টাকা টিকিট ভাড়া। চারিপাশে প্রচুর গাছগাছালি রয়েছে। আমরা এবার টিকিট কেটে রাজবাড়িতে প্রবেশ করব। তার আগে চারপাশটা একটু দেখে নিচ্ছি। মহিষাদল রাজবাড়ির ইতিহাস 16 শতাব্দী, যখন বর্তমান স্থান জিওখালি জীবনখালি নামে পরিচিত ছিল। এই সময়ে সম্রাট আকবর ভারতে রাজত্ব করছিলেন। মহিষাদল রাজবাড়ি জনার্দন উপাধ্যায় বলে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরপ্রদেশের বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে নদীপথে এসেছিলেন মহিষাদলের সন্নিকটে গেউখালিতে। নদীমাতৃক বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এখানে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন। মহিষাদলে তৎকালীন রাজা কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে জনার্দন উপাধ্যায়
মহিষাদলের নিলামি জমিদারি রাজত্ব কিনে নেন। অচিরেই জনার্দন উপাধ্যায় মহিষাদলাধিপতি হন। এখান থেকেই সূত্রপাত মহিষাদল রাজপরিবারের ইতিহাস। রাজা জনার্দন উপাধ্যায় থেকে শুরু করে রাজা দুর্যোধন উপাধ্যায়, রাজা শুকলাল উপাধ্যায়, রাজা আনন্দলাল উপাধ্যায়, এইভাবে পরম্পরায় চলতে থাকে। মহিষাদল রাজপরিবারের রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন। সেই থেকে মহিষাদলে গর্গ রাজত্বের রাজপাটের সূত্রপাত। মহিষাদল রাজবাড়ির ভেতরে কোনো রকম ছবি তোলা বারণ রয়েছে। মহিষাদল রাজবাড়ি 3টি প্রাসাদ নিয়ে তৈরি। প্রথম প্রাসাদের নাম রঙ্গি বসান, দ্বিতীয়টির নাম লালকুঠি, তৃতীয়টির নাম ফুলবাগ। সব রাজবাড়িতে পর্যটকদের প্রবেশের অধিকার নেই, কেবলমাত্র ফুলবাগেই পর্যটকেরা প্রবেশ করতে পারেন। রাজবাড়ির মধ্যে রয়েছে একটা মিউজিয়াম, রয়েছে এক বিশাল কামান। আগে নাকি দুর্গাপুজোর সময় কামান দাগা হতো। 70 একর জমিতে দাঁড়িয়ে আছে এই রাজপ্রাসাদ। ভেতরে রয়েছে অস্ত্রশস্ত্রের সম্ভার, একটা রয়েছে লাইব্রেরি, তাছাড়া আরও অনেক কিছু দ্রষ্টব্য জিনিস রয়েছে। রাজবাড়ির বাইরেই রয়েছে একটা ক্যাফে, সেখানেই পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। এবার আমরা আমবাগানের মধ্যে দিয়ে চলেছি রাজবাড়ির গোপালজিউ মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী জানকী দেবী। মহিষাদল এস্টেটের মধ্যেই এই মন্দিরটি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা রানী জানকী দেবী। স্বামীর মৃত্যুর পর তিনি যে শক্ত হাতে রাজদায়িত্ব পালন করেছিলেন, শুধু তাই নয়, দান ধ্যান জনহিতকর কাজে ছিল তাঁর মন। তখনই নবরত্ন শৈলীতে তৈরি হয় এই মন্দির, যা দক্ষিণেশ্বরে মন্দিরের বহু বছর আগে তৈরি হয়েছিল। শোনা যায় এই মন্দিরের কারুকার্যে মুগ্ধ হয়েই সেই নকশার পুনরাবৃত্তি হয় দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে। মন্দিরের প্রবেশের দুধারে আছে 2টি নহবতখানা। মন্দির প্রাঙ্গণে আছে 2টি শিব মন্দির, একটি জগন্নাথ মন্দির ও নাট মন্দির। নিত্য পূজা ও ভোগ দেওয়া হয় এই মন্দিরে। সাদা ভাত, ভাজা, পরমান্নই হলো মূল প্রসাদ। আজকের মতো ফিরে চলে এলাম আবার সেই গেস্ট হাউসে। সন্ধে হয়ে গেছে, গেস্ট হাউসে সব আলো জ্বলছে। গেস্ট হাউসের পেছনের দিকেই রয়েছে 4টে টেন্ট। টেন্টগুলো রয়েছে বাগানের মধ্যে। সামনের দিকে রয়েছে এদের 8টা রুম, আর পেছনের দিকে রয়েছে 4টে টেন্ট। বেড়াতে এসে যদি কেউ নির্জনতা পছন্দ করেন, নিরিবিলি থাকার জন্য, তাহলে কিন্তু টেন্টগুলো এক কথায় অসাধারণ। দশটার সময় নিচে নামলাম ডিনার করব বলে। আজকে রুটি ভাত দুটোই আছে, তার সাথে আছে আলু ভাজা, ভেন্ডির তরকারি, ডাল তো আছেই, আর চিকেন আর মাছ, কাতলা মাছ। আজকের মতো এখানেই শেষ। কালকে আবার যাব আমরা লঞ্চে করে গাদিয়ারা। গেঁওখালি ফেরিঘাট থেকে লঞ্চে করে যাওয়া যায় গাদিয়ারা। এরা বলল 15 থেকে 20 মিনিট লাগে। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। শুভরাত্রি।